বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ প্রথম সংসদে অধিবেশন ছিল। এই অধিবেশনকে কেন্দ্র করে অনেকগুলা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা বিশেষভাবে একেবারে দাগ কেটে গেছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি যেই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, পাশাপাশি প্রধান বিরোধী দল জামাত যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা কোনোভাবেই সভ্য রাষ্ট্রে কাম্য নয়। যদিও বাংলাদেশ কোনো সভ্য রাষ্ট্র না, সুতরাং এটা কাম্য নয়, এটা বলাটাই বোকামি। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উনার একটা কথা খুব মনে পড়ছে। ছাত্রলীগ থেকে যেমন বীর সেনানীর জন্ম হয়, ঠিক একইভাবে ছাত্রলীগ থেকে বিশ্বাসঘাতক মীর জাফরের জন্ম হয়, যেটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন, যুবলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তার অতীত রাজনৈতিক ইতিহাস নিয়ে কথা বলাটা নেহাত বোকামি। তিনি পরবর্তীতে আমলা ছিলেন, আইনজীবী ছিলেন, একজন পাক্কা মুজিব আদর্শের মানুষ ছিলেন। কিন্তু মানুষের আদর্শ যে সবসময় ঠিক থাকে না, সেটার উদাহরণ যদি আমি ধরি কর্নেল অলি, আখতারুজ্জামান, যাকে জামাত 20 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে বিএনপি থেকে। মহামান্য রাষ্ট্রপতি সংসদের আজকের অধিবেশনে যখন ভাষণ দেওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন জামাত ইসলাম যে ধরনের অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়েছে, এইসব স্লোগান দেখার জন্য কি মহামান্য রাষ্ট্রপতি সংসদে গিয়েছেন? আসলে আমার মাথায় আসছে না। আমি কোনোভাবেই স্বাভাবিক ওয়েতে এই ব্যাপারটা নিতে পারছি না, কারণ আমাকে দিয়ে এটা হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসের গৃহপালিত দুইজন ব্যক্তি যদি থেকে থাকে, স্বাধীনতা পরবর্তী দুইজন গৃহপালিত মীর জাফর যদি থেকে থাকে, একটা সেনাপ্রধান ওয়াকার আর একটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। অনেকেই বলার চেষ্টা বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকার ডিপ স্টেটের লোক, অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদেরকে এইসব জায়গায় বসিয়েছে। একটা কথা ভাবেন, 15 বছরে আওয়ামী লীগ দেশকে যতটা সমৃদ্ধশালী করেছে, ঠিক একইভাবে উল্টো দিকে আওয়ামী লীগের যে সাংগঠনিক ভিত ছিল, যে সাংগঠনিক শক্তিমত্তার জায়গাগুলো ছিল, সবকিছুকে ধ্বংস করে সব 2 নাম্বার লোকদেরকে পদ পদবিতে বসিয়েছে, সব 2 নাম্বার লোকদেরকে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বসিয়েছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত সেনাপ্রধান ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তার বক্তব্যটা আমরা শুনি সংক্ষেপে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি আওয়ামী লীগকে বলতেছে দীর্ঘ 1.5 দশক যাবৎ ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তাহলে আপনি যে রাষ্ট্রপতি হয়েছেন, সেটাও তো ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আপনি হয়েছেন। এইসব কথা কে বলবে? শুধুমাত্র এই ঘটনা ঘটেনি, আজকে সংসদে সেই 71-এর রাজাকার এটিএম আজাহার, যে কিনা 1971-এ মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল, ঘর থেকে তুলে নিয়ে গিয়ে সেই রাজাকারদেরকে আমরা সংসদে দেখতে পাচ্ছি। একটা পশ্চিম পাকিস্তানি সংসদ আজ উপহার দিয়েছে সম্মানিত প্রধানমন্ত্রী 10% তারেক রহমান। আজকের এই সংসদ অধিবেশনে এমন কিছু ঘটনা ঘটেছে, যেটা একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে বাংলাদেশের আমি অনেক লজ্জিত। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত 7 জন রাজাকারকে জাতীয় সংসদে স্মরণ করা হয়েছে। মনে রাখবেন, নিজামী মুজাহিদ সাইদির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করতে অনুরোধ সরকার দলীয় চিফ হুইপের। জাতীয় দিবসের তালিকা থেকে বাদ 7 মার্চ এবং 15 আগস্ট, আছে 5 আগস্ট, অর্থাৎ জুলাইয়ের সেই জঙ্গি উত্থানের দিন। মহামান্য রাষ্ট্রপতি অনেক কথাই বলেছেন, কিন্তু তার যে বক্তব্য, সেখানে উল্লেখিত যে বিষয়গুলা, তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনামলে কবে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, সেই সংবাদটা আমি দেখতে চাই।
তিনি ভুলে গেছেন 2001 থেকে 2006 বিএনপি চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি সেই চ্যাম্পিয়ন হওয়ার দায় কি তবে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলেন? 2001 থেকে কি তাহলে 2006 পর্যন্ত আওয়ামী লীগ ছায়া সরকার ছিল, নাকি আওয়ামী লীগ মূল সরকার ছিল, বিএনপি ছায়া সরকার হয়ে সরকার পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে? কোনটা? এই প্রশ্নের উত্তরটা মহামান্য রাষ্ট্রপতি যদি দেন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, আমরা জানতে পারবো। আমাদের জানা তো উচিত, আমাদের প্রজন্মের জানা উচিত তো, তাই না? কবে আওয়ামী লীগ ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল? কবে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল? আমি খন্দকার মুস্তাককে দেখিনি, আমি ওয়াকারকে দেখেছি, আমি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দেখেছি। আপনারা অনেকে আমার এই বক্তব্যের বিরোধিতা করতে পারেন, আপনারা বলবেন, এখন প্রশ্ন করতেই পারেন যে মহামান্য রাষ্ট্রপতি তো লিখে দেওয়া ভাষণ পাঠ করেছেন, আপনাদের কথায় আমি একমত পোষণ করছি। কিন্তু আমার যেই প্রশ্ন, একজন মানুষ যখন সাংবিধানিক প্রধান হন অর্থাৎ রাষ্ট্রপতি হন, তার কি আর অন্য কোনো রাজনৈতিক অভিলাষ থাকতে পারে? তার কি অন্য কোনো রাজনৈতিক জায়গা অবস্থান পাওয়ার জন্য স্বপ্ন দেখা উচিত? এই প্রশ্নটার সবাই উত্তর দেবেন উচিত না। মহামান্য রাষ্ট্রপতি উনি বয়সের শেষ প্রান্তে চলে এসেছেন, উনি আর কতদিন বাঁচবেন? তাহলে ঠিক কি কারণে আজ সংসদে এই ধরনের বক্তব্য দিলেন? বক্তব্য লিখে দেওয়া হবে সেটা আপনিও জানেন, আমিও জানি, তিনি নিজেও জানতেন। তিনি পদত্যাগ করতে পারতেন না? 5 আগস্টের পর তাকে পদত্যাগের জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আওয়ামী লীগের এক শ্রেণী নেতাকর্মী ভাবতো শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লাস্ট খেলাটা খেলে দেবেন, যেমনটা ওয়াকারের ক্ষেত্রে ভাবা হতো, কিন্তু ওয়াকার লাস্ট খেলা খেলে দিয়েছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্পন্ন করে ফেলেছে। আজ সেই কফিনে ফুল পেরেকটুকু ঠুকে দিল মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন, তিনি তো চাইলেই ক্ষমতা থেকে সরে যেতে পারতেন। রাষ্ট্রের সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, এই দায়িত্ব শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দেওয়া হয়েছিল? রাষ্ট্রের সাংবিধানিক সংকট সৃষ্টি হইলে, সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হইলে সেই ক্ষেত্রে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের দায়িত্ব ছিল না? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল না? তিনি শুধুমাত্র যে ক্ষমতা লোভের জন্য, সেক্ষেত্রে আমরা বলতেই পারি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ক্ষমতার জন্য, ক্ষমতার লোভের জন্য তিনি তার পদ আঁকড়ে ধরেছিলেন। তিনি আবার এখন বলতেছেন বিএনপি যদি রাখতে চায় তিনি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে রাজি। কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একবারের জন্য ভাবছে না সবকিছু আদায় করে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত এভিডেন্স তিনি হাতে নিবেন, এরপর তাকে ফুটবলের মতো একটা ফ্রি কিক মারবেন, গোল পোস্টের ভিতর দিয়ে জাল ভেদ করে তিনি চলে যাবেন বাংলাদেশ থেকে অনেক দূরে। একথা কি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব জানেন? চুপ্পু সাহেবের ত্যাগ তিতিক্ষা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, আমি কোনো সমালোচনা করছি না, কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে দাঁড়িয়ে যেই সংবিধানের শপথ তিনি পড়ান, যেই সংবিধানের রক্ষার দায়িত্ব এক প্রকার তার উপর, এই সংবিধানকে যিনি পাকিস্তানিদের হাত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশকে দিয়েছিলেন, সেই জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম একটা বারের জন্যও সংসদে উচ্চারিত হয়নি। এই বিএনপির কাছ থেকে আপনারা ভেবেছিলেন সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করবে বিএনপি? আপনারা ভেবেছিলেন বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি, গ্রেনেডের রাজনীতি, খুন গুম হত্যার রাজনীতি পরিহার করে তারা স্বাভাবিক সুষ্ঠু ধারায় গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে? তারেক রহমান পশ্চিমা দেশে থেকে 18 বছরে সভ্য হয়েছেন, এটা আপনাদের ধারণা? আমরা বারবার বলেছি কয়লা ধুলে ময়লা যায় না, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির একমাত্র কয়লা। এই কয়লাকে আপনি যতই ধুবেন ততই কালো পানি বের হবে, সাদা পানি বের হবে না, রঙিন পানি বের হবে না। যেটার প্রমাণ আজ সংসদ অধিবেশনের মধ্য দিয়ে বিএনপি রাজাকারদেরকে স্মরণ করে, তাদের শোক প্রকাশ করে, তাদের নাম উত্থাপন করে প্রমাণ করে দিল। আর এই বিএনপির গৃহপালিত রাষ্ট্রপতি, যাকে সবাই বলে ডিপ স্টেটের দালাল, এই দালাল আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, আওয়ামী লীগেরটা খেয়ে পরে যার স্বপ্ন ছিল একটা সংসদ সদস্য হবে, পাবনা থেকে তাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হলো। আর সেই রাষ্ট্রপতি এখন বলতেছে আওয়ামী লীগ নাকি খুন গুমের রাজনীতি কায়েম করেছিল, আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছিল, আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কদিন পরে বলবে শেখ হাসিনা তাকে জোর করে রাষ্ট্রপতি বানিয়েছিল, এটাই বলবে। এছাড়া তো আর কোনো বক্তব্য আছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে কোন টাইপের মানুষদেরকে নিয়োগ দিয়েছিল, যার কারণে পতন খুব সহসায় হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে জামাত, বিএনপি এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা তাদের লোকজন বসিয়েছিল, যার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পু অন্যতম। নয়তোবা এই বৃদ্ধ বয়সে এসে তিনি কেন ক্ষমতার লোভকে সংবরণ করতে না পেরে ক্ষমতা আঁকড়ে ধরবার জন্য বঙ্গবন্ধুর বিরুদ্ধে বক্তব্য দিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিলেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়ে দিলেন? আপনিও তো ফ্যাসিস্টের দোষর, তাহলে আপনি তো আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, একথা একবারও ভাবলেন না? অনেকে বলবেন যে লিখিত বক্তব্য নাকি, সেটা আমার দেখার বিষয় না ভাই। উনি চাইলেই পদত্যাগ করতে পারতেন, উনি কেন সেটা করলেন না? কারণ একটাই, তিনি ক্ষমতার লোভী,
তিনি ক্ষমতায় দীর্ঘদিন থাকতে চান, তার মেয়াদ পূর্ণ করতে চান। আমি খন্দকার মুশতাককে দেখিনি, আমি মির্জাফরকে দেখিনি, আমি ওয়াকারকে দেখেছি, আমি শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি। তাদের মতো মির্জাফর, তাদের মতো খন্দকার মুশতাককে এনসিপির নেতাকর্মীরা, এই টুকাইরা যে স্লোগান দেয় এদের বিরুদ্ধে, আমি ব্যক্তিগতভাবে আজকে থেকে সমর্থন করলাম। এদের মতো রাজাকার, এদের মতো 2 নাম্বার লোকেদেরকে এভাবেই স্লোগান দিতে হবে, এদেরকে এভাবেই ট্রিট করতে হবে। প্রয়োজন ছিল অন্য কিছু করার, কিন্তু সংসদের পরিবেশ একেবারে বিনষ্ট যাতে না হয় সেই জায়গা থেকে তাকিয়ে তারা আসলে কিছু করেনি। শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, শেষ সময়ে এসে এই যে পাপের বোঝা মাথায় নিলেন, এটা কোনোভাবে আপনার কাছ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা প্রত্যাশা করেনি। আপনি রাষ্ট্রপতি হওয়াটা একটা চমক ছিল, সেই চমক শেষ সময়ে এসে আপনি এভাবে সমাপ্ত করবেন ভাবিনি আমি। আপনাকে বিএনপি স্রেফ ব্যবহার করতেছে, আপনার ব্যবহার শেষ হয়ে গেলে টিস্যু পেপারের মতো ডাস্টবিনে ফেলে দেবে, এটুক মাথায় রাখবেন। প্রিয় দর্শক, পারলে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।